আচ্ছা যাব না উজির সাহেব, বলুন যাব না। আপনার মুখ থেকে আমার প্রজা সাধারণের ভালো কথা শুনে আমি যে আজ আনন্দ শুধু সব সময় একটা জিনিসে মনে রাখবেন, মেহেরবান খোদা তাআলা এই পৃথিবীতে আমাকে সম্পর্কে কিছু দিচ্ছে একটি মাত্র সন্তান। তাই তো আমার নিরাশপুরের প্রজা সাধারণ হচ্ছে আমার সন্তানের মতো। এ নিয়ে আপনি কখনো ভাববেন না জাহাপনা, আপনার নেই। তাই তো আমি ওদের প্রতি অতি যত্নে নজর রাখছি। যেখানে খাদ্যের প্রয়োজন পড়ছে জাহাপনা, সেখানে আমি খাদ্য বিলে দিচ্ছি। যেখানে বস্ত্রের প্রয়োজন পড়ছে, সেখানে আমি বস্ত্রও দিয়েছি জাহাপনা। হ্যাঁ ওজির সাহেব, সময় একটি কথা আপনি সত্যের এই নিরাশপুরের শুধু আমার প্রজায় নয়, তারা হচ্ছে আমার সন্তান। তাই তো আমার সন্তানরা যদি কোনো অসুবিধায় থাকে তাহলে যে আমার তাই করবো জাহাপনা। যেখানে যা কিছুর প্রয়োজন সর্বদাই প্রজাতন্ত্রকে দিয়ে এটি প্রস্তুত থাকবেন। যেখানে বাসস্থানের প্রয়োজন সেখানে আপনি বাসস্থান তৈরি করে দেবেন। যেখানে চাষিদের সেচের ব্যবস্থা নেই সেখানে আপনি সেচের ব্যবস্থা করে দেবেন। যেখানে খাদ্যের অভাব থাকে আপনি সর্বদাই সেখানে খাদ্যের উপস্থিত থাকবেন। যেখানে ঔষধের প্রয়োজন সেখানে সবসময় আপনি হব না। আপনার আদেশ আমি জীবনে কখনো অবজ্ঞা করিনি। তাই তো আমি পূর্বের নেই এবারও সংকৃত বোধ হয়ে আপনাকে বলছি, আমি নিরাশপুরের প্রতিটি প্রজা সাধারণকে আমি সর্বদাই দেখে রাখবো যাহাপনা। বলুন যাহাপনা। আমার পিতার মৃত্যুর পর থেকে আমি রাজপ্রাসাদ ছেড়ে কোনোদিন বাইরে যাইনি। আমার পিতার মৃত্যুর পর থেকে আমি একটুখানি ঘরে গিয়ে মাংস খেয়ে দেখিনি। তাই তো আমি মন স্থির করেছি আমি কিছুদিনের জন্য একটু শিকার করতে পারি। বেশ তো জাহাপনা, তাহলে আমি আর বিলম্ব করব না। আপনি আমাকে আদেশ করুন, আমি আপনার হরিণ শিকারে যাবার ব্যবস্থা করি। একটি কথা মনে রাখবেন, বলুন জাহাপনা। আমি যতদিন শিকার থেকে ফিরে না আসবো ততক্ষণ আপনি আমার এই রাজ্য এই সিংহাসন দেখে তারা যেন কোনরূপ কষ্ট না পায় আপনি সর্বদিকে এই জিনিসটা লক্ষ্য রাখবেন। বেশ জাহাপনা, আপনি নিশ্চিন্তায় এই হরিণ শিকারে যেতে পারেন, আমি তো আছি। এবার আমার শিকারে যাবার ব্যবস্থা করে বেশ আমার জাহাপনা। সেই উড়ি আওয়াজই ঘোড়াটা সাজানি করে দিয়ে বেশ জাহাপনা, তাহলে আমি আর এখানে বিলম্ব করব না, আপনার হরিণ শিকারে যাবার ব্যবস্থা করে দিচ্ছি জাহাপনা। ব্যবস্থা করে দিচ্ছি। আজ আমি শিকারে যাব, জানি না আমি শিকারে থেকে ভালোভাবে ফিরে আসব না সেখানে কোনো হিংস্র জাবরের হাতে আমার প্রাণটা চলে যাবে সেটা আমি জানিনি। শুধু আমার এই নিরাশপুরের প্রজা সাধারণ তারা তো আমার প্রজা নয়, তারা যে আমার সন্তানের মতো। তাই তো আজ আমি শিকারে যাচ্ছি শুধু মেহরবানি খোদা তাআলার কাছে আমি কায়মনে এই প্রার্থনা করে যাচ্ছি আমার প্রজা সাধারণ সর্বদাই যেন সুখে থাকে সুখে থাকি। তবে কি আমার ভাগ্যে কোনো শিকার মিলবে না? তবে কি খালি হাতে ফিরে যেতে হবে আমাকে প্রাসাদে? না, এখানে আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাব আমি অন্য জঙ্গলে। সেখান থেকে যে কোনো হোক আমাকে শিকার মিলতে হবে। তোমার কাছে যা আছে সব আমাদের দিয়ে দাও বলছেন। বলো তোমরা কি ডাকাত ডাকাত? বলো মা যে তোমরা আমার কাছে কি চাও? এই বাচ্চা কাপড় তুমি বুঝতে পারছো না? এই বলে মাঝে তোমার কাছে কি চাইছি, তোমার কাছে হেরা মনে মুক্তা টাকা পয়সা যা আছে সব আমাদের দিয়ে দাও। সব কিছু কেনাকে বলছে না, আমার কাছে কোনো কিছু নেই, আমি তোমাদেরকে কোনো কিছু দিতে পারবো না। তবে কি এই জঙ্গল মাঝেই আমার
আমিও তোকে এখনো বলে যাচ্ছি, এখান থেকে পালিয়ে যা। যাবি না? নাহলে তুই জান চলে যাইবে। তাহলে দেখা যাক কাজ দর্শক চলে যাচ্ছে। পালিয়েছে। বল, তুই কোন আছিস? আমাকে তবে চিনতে পারছি না। আমি নিরাশপুরের বাচ্চা একাব্য। আচ্ছা একাব্য, হ্যাঁ, তুই রেজা আছিস? লে, আমার একটা এর নাম লে। হ্যাঁ, না বলরাজ, না, তোমার স্থান আমার পায়ে নয়। তুমি উঠে এসো, তোমার স্থান হচ্ছে আমার বুকের মাটি। উদ্দেশ্যের হাত থেকে তুমি আমার প্রাণে বাঁচিয়েছ, তাই তো তোমার স্থান আমার পায়ে নয়। তোমার স্থান হচ্ছে আমার বুকের মাটি। বনরাজ, রেজা, আজ এই জঙ্গলের মাঝে তুমি আমার যে উপকার করেছ, এর আমি কিছুদিন শোধ করতে পারবো না। তাই তো আমি বড় স্থির করেছি, আমি তোমাকে একটু উপহার দেব। কি উপহার দেবেন রেজা? উপহার আমি আরেকটি দেব। আমার এই জীবন বাঁচানোর বিনিময় আমি তোমাকে আমার গায়ের বসন খুলে আমি তোমাকে উপহার দেব। বনরাজ, রেজা, আমি যে ঘোড়ার পিষ্টে করে এই জঙ্গল মাঝে এসেছিলাম শিকারে করতে, অনেকের স্বাধীন অনেকের শখের আমার এই পিতাজি আমাকে দিয়ে বলেছিল, ওরে বাচ্চা একাপর তুই যতদিন পর্যন্ত যেখানে যাবি এই উড়িয়া বাজি ঘোড়াকে নিয়ে যাবি, কোনোদিন তোর কোনো অসুবিধা হবে না। তবে তো আছে আবার অনেক সাদের অনেক শখের উড়িয়া বাজ ঘোড়া, সেটাও যে আমি তোমাকে দান আমি গ্রহণ করলাম রেজা। তুমি এ বন থেকে ও বনে যাবে আমার ঘোড়ার নিশ্চয় করে, কোথাও যে তোমার কোনো অসুবিধা হবে না। একটু কথা সবসময় মনে রাখবে যে বনরাজ, যেখানে মানবের বিপদ দেখবে সেখানেই তোমার দল বললে ছুটে যাবে মানবের উপকারে। বেশ রেজা, আমি তাই করিবে। এবং চল রেজা, আমি তোকে লোকালয় ছেড়ে দিয়েছি। আর যদি কোনোদিন কোনো বিপদে পড়ো তাহলে এই বাদশাহ একাব্বরকে তুমি স্মরণে করবে, তাই করিবে রেজা। আমি তোমার উপকার করব। চলো এবার আমাকে জঙ্গল থেকে একটু লোকালয় ছেড়ে দিই। তাই চল রেজা। আমি শিকারি থেকে দরবারে ফিরে এসে দেখতে পাচ্ছি আমার রাজ প্রাসাদে পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ একদিনও আমি মালি মালানি দেখা পাচ্ছি না। এর কারণ কি আপনি জানেন? যাহাবনা,
আপনি এক সপ্তাহ হয় শিকারে গিয়েছিলেন। যেদিন থেকে আপনি শিকারে গিয়েছেন সেদিন থেকেই রসিকে মালিক এই প্রাসাদ ছাড় দিতে আসছে না। কেন চৌধুরী সাহেব রশিদে মালিক কেন এই প্রাসাদে আসছে না এবং ঝাড় দিচ্ছে না? এর কারণ যে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। এই চৌধুরী সাহেব কারণই কি? মানে বলছিলাম কি লেজা, আমার যে বলতে পারতো ভয় হচ্ছে রে। না রশিদে মালিক, আমি তোমাকে অবৈধানিক করছি। সব কিছু তুমি নির্ভয় আমার কাছে খুলে বলো। বেশ, মানে বলছিলাম কি লেজা, আমার ঘর মেয়ে দুটো মেয়ে বিবি আছে। একটি বিবিরও সন্তানাদি হচ্ছে না। হঠাৎ করে একদিন আমার গুরুদেব আসিয়া বলিল, হে রে রশিদ মালিক, তোমাদের হাতখানা একটু দেখিব। আমাদের হাতখানা দেখে বলিল, রে রশিদ মালিক, তোমাদের সন্তানাদি আছে কিন্তু হচ্ছে না। আমি বললাম, হে গুরুদেব, তাহলে আমাদের সন্তানাদি হচ্ছে না কেন? তখন বলিল, হে রশিদ মালিক, তুই লেজেই করিস কোথায়? আমি তখন বলিলাম, নিরাশপুরের বাদশাহ একাম্বরের দরবারে। তখন বলিল, হে রে রশিদ মালিক, তুই রাতের অন্ধকারে ঝাড়ু দিয়ে আসবি, ওই বাদশাহ যেন মুখ দর্শন না হয়। কেন? আমি বলিলাম, আমি কেন? বলিল, যার মুখ দর্শনে তোদের সন্তানাদি হচ্ছে না, যার মুখ দর্শনে তোদের আহার চুটছে না, সে হচ্ছে আজপুরে একাম্বর বাদশাহ। সাহসের ছোট আমার বাড়ির পাখি আমাকে অপমান করে চলে গেল, আর আপনি পাথরের নাই দাঁড়িয়ে আছেন, একটি কথাও বললেন না। যাবো না, এর কারণ কি হয়েছে? যাবো না। এর কারণে বলতে আমার কাছে কিছু নেই, যাবো না। তবে একটা কথা, কি কথা? রসিকে মালিক কিন্তু একেবারেই অমূলক কথা বলেনি, যাবো না। আমি মার্জনা করবেন, যাবো না। শুধু রসিক মালিক কেন, আমিও যখন সকাল বেলায় খাবার দাবার রেখে প্রাসাদের